চৌধুরী বাবু সেই লাশটাকে দেখে চিৎকার করে ওঠে। গ্রামের সেই দিঘিতে যে লাশটা ভেসে এসেছিল সেটা ছিল একটা মেয়ের লাশ। লাশটার আবার মাথাটাও ছিল না। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে বেশ ভালো আছো। আজকে তোমরা শুনছো 20 নম্বর এপিসোড। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। গ্রামের রাত এমনিতেই নিস্তব্ধ। তার মধ্যে যদি কেউ দেখে যে গ্রামের দিঘির মধ্যে দিয়ে একটা মেয়ের লাশ ভেসে আসছে, লাশটার আবার মাথাটাও নেই, আবার যদি দেখে যারা লাশটার জানাজার পড়তে চাইছিল না তাদের মাথাও একের পর এক শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তাদের অনুভূতিটা কেমন হবে? হ্যাঁ, আজকের ঘটনা ঠিক এমন। কিছু লাশ কথা বলে। গ্রামের নাম আশুলিয়া গ্রাম। গ্রামে নিম্ন মানুষদের ওপর প্রভাবশালীদের অত্যাচার এইটা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রামের সেই দিঘিতে যে লাশটা ভেসে এসেছিল সেটা শুধু একটা লাশ নয়, এটি একটা ধ্বংসলীলার শুরু। কি ঘটেছিল সেই রাতে? গ্রামে রাত হলেই নেমে আসে নীরবতা আর নির্জন পরিবেশ। সেই দিন রাতে আশুলিয়া গ্রামে কারো চোখে ঘুম ছিল না। যে মানুষটা সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতো, সেই মানুষটাও সেই রাতে ঘুমায়নি। সেই লোকটাও এসে ভিড় করেছিল সেই দিঘিতে, কারণ সেখানে ভেসে এসেছিল একটা মেয়ের লাশ। লাশটার আবার মাথাটাও ছিল না। সেই দিন রাতে মালিক তার জরুরত ছাড়তে সেই দিঘির পাড়ে আসে। লাশটাকে দেখে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দিঘির পাড়ে ভিড় করে। সবাই বলা বলি করছে কেউ লাশটাকে চেনে কিনা, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ লাশটার তো মাথাটাই নেই। তাহলে কিভাবে চিনবে? চারপাশে অনেক খোঁজাখুঁজির পরও লাশটার মাথা কেউ খুঁজে পাচ্ছে না। মাথাবিহীন সেই লাশটার জানাজারও কেউ পড়তে চাইছে না। রাত যত বাড়তে থাকে দিঘির পাড়ে ভিড় তত বাড়ে। ওয়াসিমের বাড়ির মেয়ে জরিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বাবার সঙ্গে ঝগড়া করে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর থেকে আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওয়াসিমের কান্না শুরু হয়ে গেল সেই লাশের পাশে। সকালে ঝগড়ার সময় নাকি তার মা ফিরোজা তাকে বলেছিল, কোথাও গিয়ে মরে একটু আমাকে শান্তি দে। ফিরোজা এই কথা মনে করে জোরে জোরে কাঁদছে, কিন্তু তখনও নিশ্চিত হওয়া যায়নি যেটা জরিনারই লাশ। এর মধ্যে গ্রামের কিছু মুরব্বীদের মধ্যে আলোচনা শুরু হলো। কেউ বলে লাশটার জানাজার পড়তে, আবার কেউ চায় জানাজার ছাড়াই লাশটাকে পুঁতে রাখতে। এর মধ্যে কেউ পাশের বড় পেয়ারা গাছের দিক থেকে চিৎকার করে উঠল। সেখানে 15-16 বছরের একটা মেয়ে হোঁচট খেয়ে পড়ে আছে। মেয়েটার ভয়তে দুপা কাঁপছিল, কারণ সে যে জিনিসটার সঙ্গে হোঁচট খেয়েছিল সেটা ছিল ওই লাশটার মাথা। মাটিতে অল্প গর্ত খুঁড়ে তাড়াহুড়া করে কেউ লাশটার মাথা পুঁতে রেখেছিল। ভালোভাবে পুঁতে রাখতে পারেনি বিধায় মেয়েটার হোঁচট খেয়ে মাথাটা বেরিয়ে আসে। মাথাটা সবাই দেখার পর শুরু হয় কান্না, কারণ মাথাটা ছিল জরিনার। লাশটা তো আর ফেলে রাখা যায় না, হয় পুঁতে রাখতে হবে নয়তো জানাজা পড়ে কবর দিতে হবে। কিন্তু গ্রামের প্রভাবশালীদের মধ্যে 3-4 জন লোক লাশটার জানাজার পড়তে দিতে চাইছিল না। এই নিয়ে মসজিদের ইমামের সাথে মাসালা দিতে গেলে তর্ক লেগে যায়। জয় চৌধুরী এক পর্যায়ে ইমাম সাহেবকে সবার সামনে একটা চর মারে। প্রভাবশালী লোক হয় কেউ তার প্রতিবাদ জানায় না। সেই রাতে জয় চৌধুরী যখন বাড়িতে চলে যায় তখন কিছু লোক মিলে লাশটার জানাজার পড়ে দাফন সম্পূর্ণ করে। জানাজারের মধ্যে মাহিরও ছিল। মাহির জানাজা পড়তে সম্মতি দেওয়ায় জয় চৌধুরী তাকে পরে ঘরের মধ্যে বন্দি করে রাখে। লোকে মুখে বলতে থাকে মাহিরের সঙ্গে নাকি জরিনার প্রেমের সম্পর্ক ছিল। এই একটা কারণে মাহিরকে ঘরে বন্দি করে রাখা হয়। কারো কিছু বলার ক্ষমতা নেই ওই 3-4 জনের ওপর। কিন্তু মাহিরের সঙ্গে ভালো সম্পর্ক ছিল জরিনার ভাইয়ের, তাই জরিনার ভাই মাহিরকে 3 বেলা খাওয়াতো। এইভাবেই অনেকটা দিন কেটে যায়। সবাই জরিনার কথা ভুলে যেতে থাকে, কিন্তু তারা জানতো না কিছু লাশ এমনি এমনি কথা বলে না। মসজিদের ইমাম সাহেব ফজরের আগে উঠে অজু করে মসজিদে প্রবেশের সময় কিছু একটা দেখে অজ্ঞান হয়ে যান। ফজরের সময় মুসল্লিরা নামাজে এসে হুজুরকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। মুসল্লিরা হুজুরের চোখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর ইমাম সাহেব নিয়ে যায় জরিনার সেই কবরের কাছে। কবরের কাছে ছিল একটা গাছ। গাছের সঙ্গে ঝুলানো ছিল জয় চৌধুরীর দেহ।
আর মাথাটা ছিল জরিনার কবরের ঠিক পায়ের কাছে। দৃশ্যটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়। পুলিশ এসে লাশটাকে নিয়ে যায়। জয় চৌধুরীর এই অবস্থা দেখে ক্ষেপে যায় তার ছেলে নিহান চৌধুরী। কিছু সময় যেতে না যেতেই মাহিরের বাড়ি পুড়িয়ে দেয়। সবাইকে বলতে থাকে মাহির নাকি তার বাবার এই অবস্থা করেছে। নিহান চৌধুরী তার লোকজনকে সঙ্গে নিয়ে মাহিরকে পিলারের সঙ্গে বেঁধে ইচ্ছামতো মারতে থাকে। শেষে মার খেয়ে মাহির অজ্ঞান হয়ে গেলে মারা বন্ধ করে। সবাই আড়ালে জরিনার ভূতের কথা বললেও নিহান চৌধুরীর সামনে কেউ কিছু বলে না। বেশ কিছুদিন পর আবার আশুলিয়া গ্রামে হইচই শুরু হয়। সেই দিন সকালে পাওয়া যায় নিহানের চাচাতো ভাই কোরবান চৌধুরীর লাশ। লাশটা ঠিক একইভাবে রাখা ছিল, দেহটা গাছের সঙ্গে আর মাথাটা জরিনার কবরের ঠিক পায়ের কাছে। এই খুনের পর পুরো গ্রামে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আসে, সবাইকে একের পর এক প্রশ্ন করতে থাকে। এই ভূতের ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। প্রকাশ্য কেউ ভয় না করলেও দিনে মানুষ আগের তুলনায় অনেক কম বের হতো, রাত তো দূরের কথা। এর 10 দিন পর আরও 3 জনের লাশ পাওয়া যায় সেই গাছের সঙ্গে। সবগুলো খুন একইভাবে হয়েছে। এই 3 জনও জরিনার জানাজা পড়তে বাধা দিয়েছিল। সেই রাতে যারা জরিনার জানাজার পড়তে মানা করেছিল তারা ভয় পেয়ে দূরের গ্রামে পালিয়ে যায়, কারণ যে খুন করেছে সে তো আর মানুষ নয়। এর ঠিক 1 সপ্তাহ পরেই জয় চৌধুরীর ছেলে নিহান চৌধুরী কিছুদিন এলাকায় নিজের পরিচিতি আর নিজেকে যোগ্য পুত্র হিসাবে সবার কাছে জানান দিয়েছে। পাশের বাড়ির একটা হাঁস জোর করে খেয়ে রাতে একটা ঘুম দিয়েছে। অন্যান্য রাতের তুলনায় আজকের রাতটা অনেক বেশি নিস্তব্ধ, নির্জন আর শুনশান। নিহান চৌধুরীর গভীর ঘুমে চলে যায়। এমন সময় কেউ নিহানের দরজায় এসে 2-3 বার নক করে। চোখে ঘুম নিয়ে দরজার কাছে গিয়ে বলে, কে? 2 মিনিট পর নিহান চৌধুরী দরজা খোলে। দরজা খুলে যা দেখল তা হলো একটা মাথাবিহীন লাশ। লাশটার মাথা কাটা অংশ দিয়ে রক্ত পড়ে পুরো শরীর লাল বর্ণের হয়ে গেছে। এটা দেখে নিহান চৌধুরী অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর নিহান চৌধুরী দেখে সে এক অচেনা জায়গায় চলে এসেছে। চারপাশে বাড়ি তো দূরের কথা, একটা গাছ পর্যন্ত নেই। সে তার চাচা বন্ধুদের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে নিহান চৌধুরী বলতে থাকে, কে কে আমাকে এখানে নিয়ে এসেছে? সামনে আয়, সাহস থাকলে সামনে আয়। এরপর চারপাশে যেন প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। এর কিছুক্ষণ পর চারপাশ থেকে 5টা কাফনে জড়ানো লাশ তার দিকে এগিয়ে আসে। চারপাশে কেমন যেন এক অদ্ভুত শব্দ হচ্ছিল। এমন সময় কাফনে জড়ানো লাশগুলো এসে নিহান চৌধুরীকে মারতে শুরু করে। মারতে মারতে তার শরীর জখম করে দেয়। মার থামার পর নিহান চৌধুরী উঠে বসে সামনে তাকিয়ে যা দেখল তাতে তার চোখ স্থির হয়ে গেল। সে দেখল জরিনার লাশ, কিন্তু এবার লাশটার সঙ্গে মাথাটাও আছে। এমন সময় জরিনা তার মাথাটা খুলে নিহান চৌধুরীর দিকে ছুঁড়ে মারে। মাথাটা নিহানের কাছে গিয়ে পড়ে। নিহান চৌধুরী দৌড় দিতে চায় কিন্তু পারে না। অন্যদিকে জরিনার লাশ থেকে পচা গন্ধ আসছিল। এরপর জরিনা আবার মাথা তুলে নিজের ঘাড়ে বসিয়ে নেয়। তারপর একটা অদ্ভুত হাসি হেসে বলে, কি ভেবেছিস তোকে ছেড়ে দিব? তোর ওই দিনের আচরণ আমার এখনো মনে আছে। তোকে তো বলেছিলাম আমাকে ছেড়ে দে, এত করে বলার পরও ছাড়লি না, উল্টো আমার মাথা কেটে দিলি আর মাহিরকে অকারণে মারলি। তখনও কি আমার কথা মনে পড়েনি? ভয় আর অনুশোচনায় কান্না করে দেয় নিহান চৌধুরী। সে বলতে থাকে, মাফ করে দে বোন, আমার আমার ভুল হয়ে গেছে। এই বলে জরিনার পায়ের কাছে গিয়ে কান্না করতে শুরু করে। তখন জরিনা এক অদ্ভুত হাসি হেসে দেয়। সেই হাসিটা দেখে নিহান চৌধুরীর শরীর স্থির হয়ে গেল। ভয়তে যেন তার পুরো শরীরে রক্ত জমে গেল। এরপর জরিনা নিহান চৌধুরীর কাছাকাছি এসে মাথায় হাত রাখে। এক নিমিষেই নিহান চৌধুরীর মাথা থেকে কাল্লা আলাদা করে দেয়। সেই কাটা গলা থেকে রক্ত পড়ে পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। এরপর নিহানের মাথা নিয়ে জরিনা এক বিকট চিৎকার করে কান্না শুরু করে। এরপর যেখানে মাহিরকে বন্দি করে রাখা হয়েছিল সেখানে মাহির পড়েছিল। সেখানে গিয়ে চোখে পানি দিয়ে তাকে জাগানো হলো। একটা কোমল ঠান্ডা হাওয়া অনুভব করলো সে।
উঠে দেখে তার সামনে জরিনা দাঁড়িয়ে। এরপর ফাঁকা গলায় মাহির বলে, জরিনা তুই? জরিনা বলে, হ্যাঁ আমি তো মরে গেছি। আজকের পর থেকে তোমার সাথে আর দেখা হবে না, তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। এরপর মাহির বলে, তুই কিভাবে মরলি? আমার বিশ্বাস হচ্ছে না। এরপর চোখের পানি মুছতে মুছতে জরিনা বলল, আচ্ছা থাকো, সুন্দর দেখে একটা বিয়ে করে নিও। এরপর মাহির দেখল সে আসলে জরিনাকে স্বপ্নে দেখছিল। বাইরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। এরপর মাহিরকে মুক্ত করে দেওয়া হয়। এই ছিল আজকের হাড় হিম করা ভৌতিক ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই মেইল করো artonath9@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা লিখে পাঠাও। দুটো ঠিকানাই পেয়ে যাবে ডেসক্রিপশনে। আজ আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব শিগগিরই ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।